আসসালামু আলাইকুম। সামনে যদি তোমার এসএসসির হাফ ইয়ারলি পরীক্ষা থাকে, তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টোটাল ৭টা টপিক দিয়ে, যেই ৭টা টপিক ফলো করলে তুমি মোটামুটি এসএসসিতে ম্যাথ পরীক্ষাতে সবগুলা পরীক্ষাতেই একটা ভালো রেজাল্ট করতে পারবা। সো যদি তোমার হাফ ইয়ারলি পরীক্ষা থাকে, ইয়ার ফাইনাল পরীক্ষা থাকে, অথবা যে কোনো পরীক্ষার জন্য ম্যাথ পরীক্ষার জন্য ৭টা ট্রিক নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো, যেই ৭টা ট্রিকে তোমার রেজাল্ট অন্যদের চাইতে অনেক বেশি বেটার করা পসিবল। সো চলো বেশি কথাবার্তা না বলে আমরা আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। সো গণিত পরীক্ষায় সেরা ফলাফলের ৭টা কৌশল। এই ৭টা কৌশল নিয়ে আমার এক্সপেরিয়েন্স যেটা বলে, সো প্রিভিয়াস অনেক বছর ধরে স্টুডেন্টদের পড়ানো প্লাস স্টুডেন্টদের রেজাল্ট দেখতে দেখতে আমার এক্সপেরিয়েন্স নিয়ে আমি আজকে তোমাদের সাথে এই ৭টা ট্রিক শেয়ার করব, যেই 7টা ট্রিক ফলো করলে তুমি মোটামুটি অন্যদের চাইতে একটা বেটার রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবা। তো প্রথম যেই প্রবলেমটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি কমন মিস্টেকগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে গাইড না টেক্সট বুক আগে। মেজরিটি কেসেই দেখা যায় যে স্টুডেন্টরা গাইডের প্রতি নির্ভরশীলতা অনেক বেশি থাকে। মেজরিটি কেসে গাইডের প্রতি নির্ভরশীলতা অনেক বেশি থাকে, যে আমি বইয়ের প্রবলেমগুলা, বইয়ের যে আমার অনুশীলনীর প্রবলেমগুলো আছে, উদাহরণের প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সলভ না করেই মেজরিটি কেসেই দেখা যায় যে তোমরা আগেই গাইড সলভ করার দিকে মনোযোগ দাও বেশি, বা গাইড বইয়ের উপরে নির্ভরশীলতা থাকে অনেক বেশি। সো এই কাজটা করা যাবে না। অনেকেই শুধুমাত্র গাইড মুখস্থ করে। প্রথমে তোমার বোর্ড বইয়ের যে উদাহরণ এবং অনুশীলনী, সেইটা প্রপারলি শেষ করতে হবে। সৃজনশীল পরীক্ষাগুলোতে অনেক সময় সিকিউতে রেজাল্ট ভালো আসে না। কেন ভালো আসে না? কারণটা যে তুমি আসলে বইয়ের অঙ্কগুলা, বইয়ের যে উদাহরণের প্রবলেমগুলো আছে, বইয়ের অনুশীলনীর যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো শেষ না করে তুমি আসলে প্রথমেই টেস্ট পেপার অথবা গাইড এগুলার প্রতি মনোযোগ দাও বেশি, অ্যান্ড কোনো একটা প্রবলেম না পারলে সেটার অ্যান্সার দেখে মুখস্থ করে ফেলানোর টেন্ডেন্সি বেশি থাকে। সো এই টেন্ডেন্সি বাদ, আগে ভাইয়া বোর্ড বইয়ের যে উদাহরণ এবং অনুশীলনী আছে, মাস্ট এনশিওর করতে হবে যে আমি এই অনুশীলনী এবং উদাহরণের সবগুলা ম্যাথ পারি। সো বোর্ড বই আগে, শুধুমাত্র গাইড। গাইড তোমার পরবর্তীতে তুমি প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারো, বাট বোর্ড বইয়ের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সুন্দর মতোই আগে শেষ করতে হবে। ঠিক আছে? সো ১ নাম্বার মিস্টেক যেটা, সেটা যে টেক্সট বুক আগে সলভ না করা। টেক্সট বুক আগে মাস্ট ভালোভাবে সলভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন ২ নাম্বার মিস্টেক যেটা করে, সেটা ফর্মুলা মুখস্থ। ফর্মুলা মুখস্থ না, ব্যবহার করা শিখতে হবে। আমাদের ক্লাসগুলোতে আমরা যেই কাজটা করি, যে আমরা কিন্তু টাইপ ওয়াইজ ম্যাথগুলা সলভ করাই। সো টাইপ ওয়াইজ ম্যাথগুলা করানোর উদ্দেশ্য এটাই। মেজরিটি কেসেই অনেক ক্ষেত্রে টিচারদের মধ্যে আমি এই টেন্ডেন্সি দেখি, শুধুমাত্র এসএসসি না, এইচএসসিতেও এই টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে, যে আগে চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো লেখা দিয়ে চলে যাইতেছি, এই ফর্মুলাগুলো এবার মুখস্থ করো, ফর্মুলা মুখস্থ করে এবার অঙ্কের মধ্যে বসাও। কিন্তু এই ফর্মুলা মুখস্থ করার চাইতে ব্যবহার শিখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফর্মুলাগুলো কোত্থেকে আসছে, কোন সিনারিওতে আমি কোন ফর্মুলাটা ইউজ করব, এই জিনিসটা না জানার কারণে অনেক সময় তুমি পারা অঙ্কও ভুল করে দিয়ে আসো। সো এই কাজটা করা যাবে না। ফর্মুলা মুখস্থ না করে ব্যবহার শিখতে হবে। এই যে ত্রিকোণমিতি, বীজগণিত, জ্যামিতি, সব জায়গায় কিন্তু আমাদের সূত্র আছে। শুধু সূত্র জানলে হবে না, কোন প্রশ্নে কোন সূত্র লাগবে, কোন সিনারিওতে আমরা কোন ফর্মুলাটা ইউজ করতেছি। আমাদের ক্লাসগুলোতে দেখবা যে আমরা সুন্দর মতো এই টাইপের কারণে বা এই ক্যাটাগরিতে আছে, এই কারণে আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি, এরকম ভাবে কিন্তু পড়াই। ঠিক আছে? সো শুধুমাত্র ফর্মুলা মুখস্থ না, ব্যবহার করা শিখতে হবে। সো সূত্র জানা নট ইকুয়াল টু অঙ্ক পারা। শুধুমাত্র সূত্র জানলেই আপনি অঙ্ক পারবেন না, সূত্র প্রয়োগ করে আপনার নাম্বার তুলে নিয়ে আসতে হবে। পরীক্ষার খাতায় নাম্বার তোলার ওয়ে সূত্রটা আমি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারতেছি কিনা, কোন ফর্মুলা কোন অঙ্কের মধ্যে কেন কাজ করতেছে, এই ডিটেইলস জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফর্মুলার প্রমাণ অনেক সময় পরীক্ষায় আসে না, তারপরেও আমরা ফর্মুলার প্রমাণগুলো করাই। কেন করাই? যেন আপনি জিনিসটা রিলেট করতে পারেন, যে ভাই আমার কাছে সিনারিও এটা দেওয়া ছিল, এই সিনারিওর কারণে আমার এই ফর্মুলাটা এইভাবে আসছে। ঠিক আছে? সো ফর্মুলা শুধুমাত্র মুখস্থ করব না, ফর্মুলা কোন টাইপের মধ্যে কোনটা ইউজ করতেছি সেইটা সহ একেবারে ভালো মতো শিখবো। ওকে, ডান। এরপরে আসেন ৩ নাম্বার কমন মিস্টেক যেটা, সেটা প্রপার প্র্যাকটিস না করা। প্রপার প্র্যাকটিস। সো প্রপার প্র্যাকটিস কি? প্রতিদিন টার্গেট মিনিমাম 10টা ম্যাথ, অন্তত 10টা ম্যাথ আমি প্রত্যেক দিন প্র্যাকটিস করবই।
হ্যাঁ, আজকে এরকম হইতে পারে যে ভাই আমার ক্লাসে তো আজকে 10টা ম্যাথ করানো হয়নি। কোনো সমস্যা নাই। আপনার প্রিভিয়াস তো কোনো না কোনো ম্যাথ করানো আছে। সেগুলার থেকেই হচ্ছে আপনি প্রত্যেকদিন প্র্যাকটিসের উপর রাখেন। এই ম্যাথ হচ্ছে অনেকটা খেলাধুলা করার মতো, অনেকটা জিমে যাওয়ার মতো। যে এইটা একটা রেগুলার প্র্যাকটিসে পরিণত করতে হবে। আপনি যদি মনে করেন যে এটা আমি এমনিই পারবো, এমনিই আসলে পারবেন না। পরীক্ষার হলে যায়া দেখবেন যে কোনো না কোনো একটা জায়গায় একটা গ্যাঞ্জাম করে দিয়ে আসছেন। ঠিক আছে? সো প্রতিদিন অন্তত 10টা ম্যাথ প্র্যাকটিস করার অভ্যাসটা আজকের থেকে গড়ে তোলেন। প্রতিদিন প্র্যাকটিস না করলে স্কিল কমবে। সো আজকের থেকেই মিনিমাম 10টা ম্যাথ প্রত্যেকদিন সলভ করার টার্গেট রাখবো। ঠিক আছে? প্রত্যেকদিন মিনিমাম 10 প্রবলেমস ডেইলি। তাইলেই হচ্ছে আপনি দেখবেন যে পরীক্ষায় একটা বেশ ভালো ইমপ্রুভমেন্ট আসতেছে। আপনি এইভাবে হিসাব করেন যে ভাই আমি যদি 10 দিন টার্গেট নেই, 10 দিনে আমি প্রত্যেকদিন 10টা করে ম্যাথ করব, তাইলেই কিন্তু আমার 100 ম্যাথ প্র্যাকটিস করা হইতেছে। প্রত্যেকদিন মিনিমাম 10টা করে। ঠিক আছে? 10টা ম্যাথ করতে আপনার কতক্ষণ লাগবে? সর্বোচ্চ হচ্ছে 1 ঘন্টাই লাগলো। আমি ধরে নিলাম যে 10টা ম্যাথ 6 মিনিট করে একেকটা ম্যাথে লাগতেছে। এর বেশি আসলে লাগা উচিত না। তারপরেও যদি এভারেজ ধরেই নেই যে 6টা ম্যাথে আমার 10টা ম্যাথে 6 মিনিট করে আমার 1 ঘন্টা সময় লাগতেছে। তারপরেও কিন্তু এই 1 ঘন্টার ইনভেস্টমেন্ট আপনার জন্য একটা বেশ বড় অ্যাডভান্টেজ নিয়ে আসবে। ঠিক আছে? সো টার্গেট রাখা উচিত যে প্রতিদিন অন্তত 10টা করে ম্যাথ সলভ করা। এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপ কি? 4 নাম্বার স্টেপ হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস। মেজরিটি কেসেই স্টুডেন্টরা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে না। আপনি বোর্ড বইয়ের প্রবলেম সলভ করলেন, বোর্ড বইয়ের প্রবলেম সলভ করে প্রিভিয়াস ইয়ারে কি টাইপের প্রশ্ন আসছে সেটা অ্যানালাইসিস না করেই চলে গেলেন। এই স্ট্র্যাটেজি সেট করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমার কোন কোন টপিকগুলা লাগতেছে, কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসছে, কোন টপিক থেকে প্রশ্ন কম আসছে। এটা কিন্তু আপনি কোশ্চেন অ্যানালাইসিস করলে পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনার এই জিনিস পাওয়া পসিবল না। সো গত বছরের প্রশ্ন দেখতে হবে, দেখবেন যে কিছু নির্দিষ্ট টপিক বারবার আসে। পরীক্ষার আগে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলা সলভ করতে হবে। পরীক্ষার আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলা মাস্ট সলভ করা লাগবে। সো পাস্ট কোশ্চেন, এটা হচ্ছে আমার এক্সামের ব্লুপ্রিন্ট। এক্সামে কি টাইপের প্রশ্ন আসবে এটা আসলে প্রেডিক্ট করা পসিবল। হুবহু সেম প্রশ্ন না দেখ সমস্যা নাই তো, বাট আমি তো সিমিলার প্যাটার্নের প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক দেখে হচ্ছে প্র্যাকটিস করে গেছি। সো এইটাই অন্যদের চাইতে আমাকে অনেক বেশি আগায় রাখবে, অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। ঠিক আছে? এরপরে আসেন এক্সাম হল স্ট্র্যাটেজি সেট করা। এইটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আপনার একটা ম্যাচে কি টাইপের রেজাল্ট আসবে, ধরেন আপনার সাথে বাংলাদেশের সাথে পরের দিন হচ্ছে অস্ট্রেলিয়ার খেলা। তো প্লেয়াররা আসলে কি করে? প্লেয়াররা বেসিক্যালি প্রিভিয়াস যে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ গেছে সেই ম্যাচে ওদের প্লেয়াররা কিভাবে পারফর্ম করছে সেই জিনিসটা কিন্তু আগে অ্যানালাইসিস করে। তো আপনারও কিন্তু সেম কাজটা করতে হবে যে পরীক্ষার হলে যাওয়ার আগেই এক্সাম হলে আমি কি কি স্ট্র্যাটেজি মেনটেন করব সেটা আগের থেকে এনশিওর করতে হবে। যেই অঙ্ক পারো সেটা আগে শুরু করো। অনেক সময় আমরা সিরিয়াল মেনটেন করতে যাই যে ভাই 1 নাম্বারটাই আমার আগে দিতে হবে, 2 নাম্বারটা তারপরে দিব, 3 নাম্বারটা তারপরে দিব। এই কাজ করা যাবে না। যেই অঙ্ক আগে পারেন সেটা আগে সলভ করতে হবে। কঠিন প্রশ্ন শুরুতেই 15 মিনিট নষ্ট করবা না। অনেক সময় দেখা যায় ওই সিরিয়াল মেইনটেইন করতে গিয়ে যে আমি তো ভাই সিরিয়াল মেইনটেইন করেই অ্যানসার দিব। সিরিয়াল মেইনটেইন করতে গিয়ে কঠিন একটা প্রশ্নের পিছনে আমি অনেক বেশি টাইম ওয়েস্ট করতেছি। এই কাজটা করা যাবে না। কঠিন প্রশ্নে টাইম ওয়েস্ট না করে যেই অঙ্ক পারেন সেটা আগে শুরু করব, সহজ নাম্বার আগে নিশ্চিত করব। ধরেন যে কোনো একটা প্রশ্ন পারলে আমার 10 নাম্বার, পারলে 10 নাম্বার, সেই প্রশ্নটা সহজ হোক কঠিন হোক এটা কিন্তু আসলে ম্যাটার করতেছে না। যদি অ্যান্সার করতে পারেন তাহলে 10 পাবেন, যদি অ্যান্সার না করতে পারেন তাহলে 10 পাবেন না, হিসাব সোজা। ঠিক আছে? সো আপনার এনশিওর করতে হবে যেই অঙ্ক আগে আমি পারি সেইটা প্রপারলি আমি অ্যান্সার করে দিয়ে আসতেছি। সো সিকোয়েন্স মেনটেন করব হচ্ছে এইটা, যে আগে ইজি কোশ্চেন অ্যান্সার করব, দেন মিডিয়াম হার্ড, দেন হচ্ছে হার্ড কোশ্চেন। ঠিক আছে? এই হচ্ছে এক্সাম হলের স্ট্র্যাটেজি। এরপরে সিলি মিস্টেক কমাও। সিলি মিস্টেক কি কি? সিলি মিস্টেকগুলোর মধ্যে এই যে সবচেয়ে বেশি নম্বর কাটা যায় হচ্ছে মেইনলি সাইন ভুল করার কারণে। ধরেন অনেক সময় যোগ চিহ্ন আছে, আপনি ভুলে পরের লাইনে বিয়োগ চিহ্ন দিয়ে দিলেন, ভুলে পরের লাইনে ভাগ চিহ্ন দিয়ে দিলেন। এরকম হচ্ছে সাইনের কমন মিস্টেক হয়। ইউনিট বসাইতে অনেক সময় ভুল হয়। ধরেন আপনি হচ্ছে আয়তন বের করতেছেন, আয়তন বের করে লাস্টে লেখা দিলেন ভাই বর্গ একক, লাস্টে লিখলেন হচ্ছে বর্গ একক। আয়তনের একক তো আর বর্গ একক না বা মিটার স্কয়ার না। সো ইউনিটগুলা ভুল করা যাবে না। ক্যালকুলেশনের ভুল অনেক সময় আমি লাস্ট ক্লাসেও অফলাইন ক্লাসেও হচ্ছে আমি এই জিনিস দেখতেছিলাম যে এ আর এ এই দুইটারে যোগ করে এক স্টুডেন্ট লিখছে 2a স্কয়ার। ঠিক আছে? সো এই যে ক্যালকুলেশনের ভুলগুলা, এই ক্যালকুলেশনের ভুলগুলা হচ্ছে করা যাবে না। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে প্রশ্ন না পড়া।
প্রশ্ন না পড়ার কারণেও অনেক সময় দেখবেন যে প্রশ্নের মধ্যে চাইছে এক জিনিস, আপনি বের করে দিয়ে আসছেন হচ্ছে আরেক জিনিস, ঠিক আছে? সো এই কাজ করা যাবে না। প্রশ্ন ভালো মতো পড়তে হবে, সাইনের ভুল করা যাবে না, ইউনিট ভুল করা যাবে না, ক্যালকুলেশন ভুল করা যাবে না। আর লাস্টের 10 মিনিট শুধুমাত্র উত্তর চেক করব। লাস্ট 10 মিনিট তাড়াহুড়া করে লিখতেছে। আপনাদের পরীক্ষার হলে এমন একটা অবস্থা হয় যে লাস্ট 10 মিনিটে আপনাদের উপর মনে হচ্ছে যে ওহী নাজিল হইতেছে, ঠিক আছে? সো এই কাজ করা যাবে না। লাস্ট 10 মিনিট আমরা শুধুমাত্র প্রশ্ন চেক করার জন্য ব্যয় করব। চেক বিফোর সাবমিট, ওকে? অ্যান্ড আমাদের ফাইনাল মিস্টেক হচ্ছে উইক চ্যাপ্টার ইগনোর করা যাবে না। এই উইক চ্যাপ্টার, ধরেন আপনি কোনো একটা চ্যাপ্টার পারেন না, আপনি চিন্তা করতেছেন যে এটা স্কিপ করে চলে যাব। এই কাজ না করে যেই চ্যাপ্টার সবচেয়ে ভয় পাও সেখান থেকেই শুরু করো। ধরো যে তোমার পরিমিতিতে সমস্যা, ধরো ত্রিকোণমিতিতে সমস্যা, ত্রিকোণমিতি দিয়েই শুরু করো, ঠিক আছে? ত্রিকোণমিতি দিয়েই শুরু করো, ত্রিকোণমিতি দিয়ে শুরু করে দেন আস্তে আস্তে যেই চ্যাপ্টারগুলো পারা আছে ওগুলো তো আমি একবার রিভিশন দিলেই পারবো। সো যেই চ্যাপ্টার পারো না, কম পারো, সেই চ্যাপ্টারগুলো আগে শুরু করো। সবচেয়ে বেশি নম্বর বাড়ে হচ্ছে দুর্বল জায়গা ঠিক করলে। আপনি যদি উইক পয়েন্টগুলো নিয়ে কাজ করেন তাইলে দেখবেন যে আপনার একটা ভালো রেজাল্ট নিয়ে আসা পসিবল, ঠিক আছে? উইক টপিক, সেটাই হচ্ছে আমার বিগেস্ট অপরচুনিটি, ঠিক আছে? তো এই 7টা টপিক এক নজরে একটু দেখে নিই যে গাইড না, টেক্সট বুক আঁকে, ফর্মুলা মুখস্থ না, ব্যবহার শিখতে হবে। প্রতিদিন মিনিমাম করে 10টা ম্যাথ করব, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করব, এক্সাম হল স্ট্র্যাটেজি আগের থেকে ঠিক করে যাব, সিলি মিস্টেক কমাইতে হবে, উইক চ্যাপ্টার ইগনোর করা যাবে না। এই 7টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন তাইলেই ইনশাল্লাহ এই হাফ ইয়ারলি পরীক্ষা বলেন, ইয়ার ফাইনাল পরীক্ষা বলেন, এসএসসি এক্সাম বলেন, এইচএসসি এক্সাম বলেন, যে কোনো এক্সামে একটা ভালো রেজাল্ট নিয়ে আসা পসিবল, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও। এই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা যেন হচ্ছে পরবর্তীতে গাইডলাইন ভিডিওগুলো তোমার সামনে আসে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।